বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরের ননস্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্নেহা। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। বর্ধমান রেনেসা টাউনশিপ থেকে বেঙ্গল এসটিএফ এর জালে জয়েশ জঙ্গি হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর, মুখ্যমন্ত্রীর সফরের খুঁটিনাটি সংগ্রহ করছিল হামিম। ধৃত জঙ্গির সঙ্গে পাকিস্তানের যোগাযোগও রয়েছে। জিম থেকে গ্রেফতার হামিম। মুখ্যমন্ত্রীর ওপর হামলার ছক করতেই কি সফরের খুঁটিনাটি সংগ্রহ করছিল ধৃত জয়েশ জঙ্গি হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর লোকেশন ফলো করার চ্যাটও পাওয়া গিয়েছে। আরও কিছু বিস্ফোরক তথ্য পেয়েছে গোয়েন্দারা। বেশ কয়েক বছর এ রাজ্যে হামিম, দাবি এসটিএফ এর। বর্ধমানে ধৃত হামিম মণ্ডল জৈশে মোহাম্মদ জঙ্গি। পুলওয়ামা হামলার মূল চক্রী সজ্জাদ ওয়ার্ড ঘনিষ্ঠ। মিলেছে পাক যোগেরও তথ্য। বর্ধমানের রেনেসাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতো, রাজারহাটেও রয়েছে ফ্ল্যাট। ব্যবসার আড়ালে চালাতো জঙ্গি কার্যকলাপ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে দীর্ঘনগরে বাড়ি হামিমের। গ্রেফতারের পর মন্তেশ্বরের বাড়িতেও যায় তদন্তকারীরা। বর্ধমানের রেনেসাতে ভোটের ফল প্রকাশের পর বাবা মাকে নিয়ে থাকতো সে। গ্রামের বাড়িতে রয়েছে হামিমের আত্মীয়রা। বাড়ির ছেলে জঙ্গি মানতে পারছে না পরিবার। কাশ্মীরি জঙ্গি গ্রেফতার সংবেদনশীল বিষয়, দেশের নিরাপত্তা বিষয়। বর্ধমানে জঙ্গি গ্রেফতারে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মন্ত্রী উমেশ রায়ও জঙ্গিদের স্ক্যানারে ছিলেন। বললেন মুখ্যমন্ত্রী জমি না দেওয়া নিয়ে তৎকালীন রাজ্য সরকারকেও বিধলেন শুভেন্দু অধিকারী। পুলিশের স্ক্যানারে টুলু মণ্ডলের আত্মীয়। সিউড়িতে টুলুর আত্মীয় পাথর ব্যবসায়ী আপেল মোর্তাজার বাড়িতে পুলিশ। সেকেন্ডা গ্রামে টুলু মণ্ডলের ম্যানেজার খোদা বক্সের বাড়িতেও তল্লাশি। সিউড়িতে টুলুর দাদা মোসেনের বাড়িতেও তল্লাশি। বিদেশে পালিয়েছে টুলু মণ্ডল। উদ্ধার টাকা টুলু মণ্ডলের। এখনো পর্যন্ত টুলুর 93 কোটি টাকার খোঁজ। 21টি সম্পত্তির হদিশ। পার্কিং লটে 93টি গাড়ি। বললেন মুখ্যমন্ত্রী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সহযোগিতা ছাড়া পাচার চলতে পারে না, মমতাকে নিশানা শুভেন্দুর। কসবার ঠিকানায় টুলুর ভুয়া অফিস। মণ্ডল স্টোন প্রোডাক্ট লিমিটেড নামে অফিস, অথচ টুলুর নামে ওই ঠিকানায় নেই অফিস। অফিসের বদলে কসবায় আস্ত বাড়ির হদিশ মিলেছে। ভুয়া অফিস কেন খুলতে হয়েছিল টুলুকে, খতিয়ে দেখছে পুলিশ। সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ 12 জায়গায় তল্লাশি ইডির। গ্রেফতারের পর সব্যসাচী দত্তের কাছ থেকে উদ্ধার 3.5 কেজি সোনা। রাজারহাটে ফ্ল্যাট ও ব্যাংকের লকার থেকে উদ্ধার পুলিশ। 2 দশক পর কলকাতায় ফিরলেন দ্বিখণ্ডিত স্রষ্টা। কলকাতায় এলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। বিমানবন্দরে বন্ধু অনুরাগীদের উষ্ণ অভ্যর্থনা। রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধীদের অনুষ্ঠানে যোগদান লেখিকার। বেঙ্গল এসটিএফ এর জালে জৈশে মোহাম্মদ জঙ্গি। বর্ধমানের আবাসন থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিম মণ্ডল। মুখ্যমন্ত্রীর সফরসূচি, নিরাপত্তা বলয় সম্পর্কে তথ্য মিলেছে ধৃতের কাছ থেকে। মুখ্যমন্ত্রীকে হামলারই ছক ছিল কিনা জঙ্গি গোষ্ঠীর, খতিয়ে দেখছে তদন্তকারীরা। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার জৈশে মোহাম্মদ জঙ্গি বছর 23-এর হামিম মণ্ডল। শুক্রবার এসটিএফ এর হাতে গ্রেফতার এই জঙ্গি। সূত্রের খবর সাজ্জাদ ভাট গোষ্ঠীর সরাসরি সদস্য নয় এই হামিম মণ্ডল। তাকে এই রাজ্যে ব্যবহার করা হচ্ছিল। বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পর আবারও জঙ্গির হদিশ। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ, গ্রেপ্তার করেছে। এবং বর্ধমানের রেনেসা টাউনশিপের যে আবাসন, রোহিণী আবাসনের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। এই রোহিণী আবাসনেই থাকতো হামিম মণ্ডল নামে 23 বছরের এই যুবক। এবং এই যে আবাসন দেখা যাচ্ছে রোহিণী 9, এই আবাসনের সেকেন্ড ফ্লোরে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল। এবং তারা এই বাড়িতে বাবা মা 2 ছেলে থাকতো এবং একটি কন্যা সন্তান থাকতো 11 বছরের। এবং তার কি পরিচয়, কার সন্তান, সেটা জানা যায়নি। স্থানীয়দের দাবি হামিম মণ্ডল প্রায়ই বাইক নিয়ে হাওড়ায় যাতায়াত করত। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিল হামিমের পরিবার। আতঙ্কিত তো লাগছেই, কিন্তু আতঙ্কিত থাকাও অত আতঙ্ক নয়। কিন্তু আমি বলবো প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত, কারণ এরকম আমাদের রেনেসার যা অবস্থা, আরো খোঁজ খবর নেওয়া উচিত। এ কোথায় কে ঢুকে আছে কেউ জানে না। ভোটের রেজাল্টের পর এসেছিল মানে ওনারা ওই বাবা মা আর ওরা 3 ভাই বোন, মানে 5 জন। হ্যাঁ, মানে ওরা ওই যে ছেলেটা ধরা পড়েছে ওরা আবার একটা ভাই আর একটা বোন আছে, যেটা আমরা জানতাম। না সেরকম আমি দেখিনি, আমি নিজেই রেগুলার। আমি ওনার সঙ্গে কথা বলিনি, ওই ছেলেটির সঙ্গে কথা কোনোদিন বলিনি। আমি ওই ইয়ের সঙ্গে কথা বলছি, ওনার মায়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ, একটু হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে বলতেন। শুনেছিলাম কুসুম গ্রাম।
ভীষণ আতঙ্কিত। এখানে জঙ্গি ধরাটা আজকে একটা নতুন জিনিস হয়েছে, তার আগে নিত্যদিন চুরি এসব হয়েছে। আমরা আশা করছি এরপর এখানে আরো বড় বড় কার্যকলাপ হবে, যেরকম মার্ডার, রেপ এসব খুব হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে এটা ব্যাপারটা। হ্যাঁ, ভীষণ রকম ভাবে কোনো কেউ কিছু দেখে না, কিছু চেক করে না যে কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে। এখানে সেফটি সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, সেটা এ নিয়ে অনেক আন্দোলন আমরা বাসিন্দারা করেওছি এখানে, কিন্তু সেভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। এখানে এত বড় এলাকা, এখানে কারা থাকে তার কোনো ডকুমেন্টেশন অফিসেও থাকে না। সবসময় পাশের ফ্ল্যাটের কে আছেন সেটা অন্য ফ্ল্যাটের মানুষও জানতে পারে না। বৃহস্পতিবার রেনেসার একটি জিম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামিম প্রায়ই এখানে জিম করতে আসতো। শান্ত স্বভাবের হামিমকে দেখে কখনো জঙ্গি মনে হয়নি। আমি একদিনই দেখেছি, যেদিন ওকে অ্যারেস্ট করে যায় সেদিন, মানে গতকাল। হ্যাঁ, বা 7 দিন কি দেখলেন? এলো ইন্সপেক্টর এলো, যে আমাকে শোধা হলো জিমটা কোন দিকে, আমি বললাম ওপরে এসে ওরা এলো আমার সাথে, এসে ওকে অ্যারেস্ট করে নিল। কজন এসেছিল? 3টে এসেছিল, একটা সিভিল এসেছিল আর 3জন ইউনিফর্ম ছিল। বর্ধমানে থাকা পরিবার বিশ্বাস করতে পারছেন না হামিম এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকতে পারে। আমি শুনি তো অবাক হয়ে, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই মানে একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে। এটা কোনোদিন আমরা বলতে পারবো না, আর আমি বলবই বা কী করি? বাচ্চা ছেলে, আর ওই রকম মনোভাব, তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে, সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অন্য কোথায় তো যায় না। না না না, কোথায় যায় না, বাইরে বাইরে কোথায় যায় না। আমি হচ্ছে আমার ভাইপো। ভাইপো হলে তো চিনবই। জন্মসূত্র হচ্ছে কলকাতায়, মানে আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে, ওইখানেই ওদের জন্ম হয়েছে, ওখানেই পড়াশোনা, ওখানেই কর্ম করে। ওই 24 বছর বয়স, ও নিজের কর্মে ওখানে থাকে। তবে যেটা ও নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। এই জঙ্গির কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক তথ্য মিলেছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার একাধিক তথ্য মিলেছে হামিমের কাছ থেকে। এবং জৈসি মোহাম্মদ মতন একটা সংগঠনের তারা সদস্য, সে সদস্য এমনটাই জানতে পারা গেছে। এই জায়গা থেকে হামিম কি ধরনের কার্যকলাপ চালাতো সেটা খোঁজখবর করা হচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা নজরদারি চালাতো এই হামিম মণ্ডল, এবং তার ওপর আক্রমণ করা বা হামলা করা এমনটাই কিন্তু ছক ছিল। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করতে শুরু করেছে ইতিমধ্যেই তদন্তকারীরা। শুক্রবার সকালে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই সময় বাড়ানো হয় আদালতের নিরাপত্তা, মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারা বলছেন এই জায়গার কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং পুলিশ সহ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একেবারে কড়া নজরদারি দরকার। তা না হলে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম। বর্ধমান থেকে গ্রেফতার পাক জঙ্গি হামিম মণ্ডল। শুক্রবার এসটিএফ এর হাতে গ্রেফতার এই জঙ্গি। স্থানীয়দের দাবি, শান্ত স্বভাবের হামিমকে দেখে কখনো জঙ্গি মনে হয়নি। রেনেসা টাউনশিপে যে বাড়িতে থাকতো হামিম, সেই বাড়ি ঘুরে দেখলো নিউজ টাইম। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে গ্রেফতার জৈশে মোহাম্মদ জঙ্গি বছর 23-এর হামিম মণ্ডল। শুক্রবার এসটিএফ এর হাতে গ্রেফতার এই জঙ্গি। সূত্রের খবর, সাজ্জাদ ভাট গোষ্ঠীর সরাসরি সদস্য নয় এই হামিম মণ্ডল, তাকে এই রাজ্যে ব্যবহার করা হচ্ছিল। বর্ধমানে খাগড়াগড় কাণ্ডের পর আবারও জঙ্গির হদিশ। বর্ধমানের রেনেসা টাউনশিপ থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে এসটিএফ, গ্রেপ্তার করেছে। এবং বর্ধমানের রেনেসা টাউনশিপের যে আবাসন, রোহিণী আবাসনের সামনে একেবারে দাঁড়িয়ে রয়েছি। এই রোহিণী আবাসনেই থাকতো হামিম মণ্ডল নামে 23 বছরের এই যুবক। এবং এই যে আবাসন দেখা যাচ্ছে রোহিণী 9, এই আবাসনের সেকেন্ড ফ্লোরে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিল, এবং তারা এই বাড়িতে বাবা মা 2 ছেলে থাকতো, এবং একটি কন্যা সন্তান থাকতো 11 বছরের। এবং তার কি পরিচয়, কার সন্তান সেটা জানা যায়নি। স্থানীয়দের দাবি, হামিম মণ্ডল প্রায়ই বাইক নিয়ে হাওড়ায় যাতায়াত করত। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের বাসিন্দা হিসেবে পরিচয় দিয়েছিল হামিমের পরিবার।
আতঙ্কিত তো লাগছেই, কিন্তু আতঙ্কিত থাকাও অত আতঙ্ক নয়, কিন্তু আমি বলবো প্রশাসনকে আরো তৎপর হওয়া উচিত। কারণ এরকম আমাদের রেনেসার যা অবস্থা, আরো খোঁজ খবর নেওয়া উচিত। কোথায় কে ঢুকে আছে কেউ জানে না। ভোটের রেজাল্টের পর এসেছিল তো ওনারা ওই বাবা মা আর ওরা 3 ভাই বোন, 5 জন মিলে। হ্যাঁ, ওরা ওই যে ছেলেটা ধরা পড়েছে ওরা আবার একটা ভাই আর একটা বোন আছে, যেটা আমরা জানতাম। না ওই সেরকম আমি দেখিনি, আমি নিজেই রেগুলার। আমি ওনার সঙ্গে কথা বলিনি, ওই ছেলেটির সঙ্গে কথা কোনোদিন বলিনি। আমি ওই সঙ্গে কথা বলছি, ওনার মায়ের সঙ্গে কথা বলেছি। হ্যাঁ, একটু হিন্দি বাংলা মিলিয়ে মিশিয়ে বলতেন। শুনেছিলাম কুসুম গ্রাম। ভীষণ আতঙ্কিত। এখানে জঙ্গি ধরাটা আজকে একটা নতুন জিনিস হয়েছে, তার আগে নিত্যদিন চুরি এসব হয়েছে। আমরা আশা করছি এরপর এখানে আরো বড় বড় কার্যকলাপ হবে, যেরকম মার্ডার, রেপ এসব খুব হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে এটা ব্যাপারটা। হ্যাঁ, ভীষণ রকম ভাবে কেউ কিছু দেখে না, কিছু চেক করে না যে কে আসছে, কে ঢুকছে, কে বেরোচ্ছে। এখানে সেফটি সিকিউরিটি নিয়ে প্রবলেম আছে, সেটা এ নিয়ে অনেক আন্দোলন আমরা বাসিন্দারা করেওছি এখানে, কিন্তু সেভাবে কোনো সমস্যার সমাধান হয়নি। এখানে এত বড় এলাকা, এখানে কারা থাকে তার কোনো ডকুমেন্টেশন অফিসেও থাকে না। সবসময় পাশের ফ্ল্যাটের কে আছেন সেটা অন্য ফ্ল্যাটের মানুষও জানতে পারেন। বৃহস্পতিবার রেনেসার একটি জিম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামিম প্রায়ই এখানে জিম করতে আসতো। শান্ত স্বভাবের হামিমকে দেখে কখনো জঙ্গি মনে হয়নি। আমি একদিনই দেখেছি, যেদিন ওকে অ্যারেস্ট করে যায় সেদিন, গতকাল। হ্যাঁ, বা 7 দিন কি দেখলেন? এলো ইন্সপেক্টর এলো, যে আমাকে শোধালো জিমটা কোন দিকে। আমি বললাম ওপরে এসে, ওরা এলো আমার সাথে, এসে ওকে অ্যারেস্ট করলো। কজন এসেছিল? 3টে এসেছিল, একটা সিভিল ছিল আর 3 জন ইউনিফর্ম ছিল। বর্ধমানে থাকা পরিবার বিশ্বাস করতে পারছেন না হামিম এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপে যুক্ত থাকতে পারে। আমি শুনি তো অবাক হয়ে, সে কথা নয়। যাই হোক, সেরকম ছেলে তো নয়ও, আর বাচ্চা ছেলে তো, 24 বছর বয়স, পড়াশোনা করছিল কলকাতাতে। আপনার বাবার সঙ্গে পরিক্রমে খায়, তো বাবার সঙ্গে ওই একটা ব্যবসা আছে, ওই ব্যবসায় যুক্ত থেকে ব্যবসা করে। এটা কোনোদিন আমরা বলতে পারবো না, আর আমি বলবই বা কী করি? বাচ্চা ছেলে, আর ওই রকম মনোভাব। তার বাপ 24 ঘন্টা রেখে দেয় ওর কাছে, সেখানে নিজেদের ব্যবসা আছে, নিজের ব্যবসায় থাকে, 24 ঘন্টা ব্যবসায় বসে থাকে। পড়াশোনা ছেড়ে দেওয়ার পর অন্য কোথায় তো যায় না। না না না, কোথায় যায় না, বাইরে কোথায় যায় না। আমি হচ্ছে আমার ভাইপো হলে তো চিনবই। জন্মসূত্র হচ্ছে কলকাতায়, আমার দাদা কর্মের সূত্রে ওখানে থাকে, ওইখানেই ওদের জন্ম হয়েছে, ওখানেই পড়াশোনা, ওখানেই কর্ম করে। ওই 24 বছর বয়স, ওর নিজের কর্মে ওখানে থাকে, তবে যেটা ওর নিজের বাইক ঠিকমতো নিজেও চালাতে পারে না, এত ভীতু ছেলে। এবার এটা শুনছি, এটা শুনেই অবাক হচ্ছে। এই জঙ্গির কাছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একাধিক তথ্য মিলেছে। তারপর থেকেই প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে। মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখার একাধিক তথ্য মিলেছে হামিমের কাছ থেকে। এবং জৈসি মোহাম্মদ মতন একটা সংগঠনের তারা সদস্য, সে সদস্য এমনটাই জানতে পারা গেছে। এই জায়গা থেকে হামিম কি ধরনের কার্যকলাপ চালাতো সেটা খোঁজখবর করা হচ্ছে। তবে যেটা প্রাথমিকভাবে যেটা অনুমান, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি তারা নজরদারি চালাতো এই হামিম মণ্ডল, এবং তার ওপর আক্রমণ করা বা হামলা করা এমনটাই কিন্তু ছক ছিল। যদিও সবটাই তদন্ত সাপেক্ষ, তদন্ত করতে শুরু করেছে ইতিমধ্যেই তদন্তকারীরা। শুক্রবার সকালে তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এই সময় বাড়ানো হয় আদালতের নিরাপত্তা, মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পাশাপাশি এখানকার যারা বাসিন্দা তারা বলছেন এই জায়গার কোনো নিরাপত্তা নেই, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং পুলিশ সহ এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের একেবারে কড়া নজরদারি দরকার, তা না হলে যে কোনো সময় বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। বর্ধমান থেকে বিধানচন্দ্র, নিউজ টাইম। রাজনীতির কারণে কি বাংলা জঙ্গিদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? ভোটের রাজনীতির কারণে এই দেশের সুরক্ষার প্রশ্নটি এড়িয়ে যাওয়া হয়েছে। হামিম মণ্ডলের গ্রেফতারের পর ফের নতুন করে উঠে আসছে দেশের নিরাপত্তার প্রশ্ন। আঙুল উঠছে পূর্বতন সরকারের দিকে। 2014 পর 2026 ফের শিরোনামে বর্ধমান। 2014 সালে খাগড়াগড়ে বিস্ফোরণের পর সন্ত্রাসবাদী কার্যকলাপ সামনে আসে। এদেশের মাটি ব্যবহার করে বাংলাদেশি জঙ্গিদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার চিত্রনাট্য প্রকাশ্যে আসে।
এরপর আরও বহু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। কয়েক বছর আগে আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর বেশ কয়েকজন জঙ্গি গ্রেপ্তার হয়। কাশ্মীর পুলিশ পর্যন্ত এই রাজ্য থেকে সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার করেছে। বারে বারে প্রশ্ন উঠেছে, এই রাজ্য কি জঙ্গিদের স্রেফ প্যাসেজ? মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের রাজনীতির কারণে সন্ত্রাসবাদীদের আশ্রয় দিচ্ছেন, এই অভিযোগ বারবার উঠেছে। কেন্দ্রীয় সরকার এবং বিজেপি অভিযোগ করেছে, মমতা সরকার জমি না দেওয়ায় সীমান্তে কাঁটাতার বসানো যাচ্ছে না, সীমান্ত অরক্ষিত থাকছে। তাহলে কি রাজনীতির কারণেই জঙ্গিরা ভারতে আশ্রয় নিতে পারছে, এদেশের বুকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে পারছে? মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে সেই প্রসঙ্গই। মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅফ করতে গেছিলাম, আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হ্যাঁ, নেশার ফার্স্ট। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তৃণমূলের সঙ্গে সঙ্গে দুষছেন বাম শাসনকেও। বহুদিন ধরেই এই রাজ্যে জঙ্গিরা নিরাপদে রয়েছে, অভিযোগ শ্রমিকের। বর্ধমান শুধুমাত্র আতুরঘর নয়, এর আগেও কুচবিহারকে সেন্টার করে কোভিডের সময় বিভিন্ন জায়গায় মডিউল ছড়িয়ে ফেলেছিল জঙ্গিরা। ভারত সরকারের পক্ষ থেকে সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও জানানো হয়েছিল, কিন্তু এই সরকারের পক্ষ থেকে তখন কোনো সে ধরনের দৃঢ় পদক্ষেপ নেওয়া হয়নি। এখন সর্বত্র এরা ঢুকে পড়েছে, ঝাড়খণ্ডেও এরা প্রভাব বিস্তার করছে। তো এই র্যাডিক্যালাইজেশনের বিরুদ্ধে যারা মানব সভ্যতার শত্রু, তাদের চিহ্নিত করে শেষ করে দেওয়া উচিত। নো মার্সি টু দ্য মার্সিনারি। জমানা পাল্টেছে। তৃণমূল সরকারের বিদায়ের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। তারপরেও জঙ্গিরা কিভাবে এই রাজ্যে রয়েছে, প্রশ্ন তুলছেন অধীর চৌধুরী। বর্ধমানে এর আগেও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল খাগড়াঘাটের বোমা বিস্ফোরণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে। তখনও পুলিশ প্রশাসন আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়। কিন্তু আজও পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদীরা কিভাবে আশ্রয় পাচ্ছে, কিভাবে প্রবেশ করছে, এটাতে কিন্তু এটা স্পষ্ট প্রমাণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যর্থতা চূড়ান্ত। অর্থাৎ সার্ভেলেন্সের ক্ষেত্রে, অর্থাৎ লক্ষ্য রাখার ক্ষেত্রে, বাকি যাতে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধ করা যায় তার জন্য আরো বেশি বেশি করে পদক্ষেপ গ্রহণ করা উচিত। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বিজেপি বিধায়ক উমেশ রায়ও জঙ্গি নজরদারিতে ছিলেন। পাকিস্তান থেকে আসা হুমকি ফোনের কথা জানিয়ে উমেশ রায় আরও এক তথ্য জানিয়েছেন। টেনে এনেছেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হত্যার প্রসঙ্গ। উল্লেখ্য, নির্বাচনের জয়লাভের পরেই রহস্যজনকভাবে খুন হয়ে যান শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। শুধু মুখ্যমন্ত্রীকে না, তারা এর আগে দাবি করেছিল যে তারাই মুখ্যমন্ত্রী আত্মসহায়ককে ওরাই মার্ডার করেছে, এরকম দাবি করেছিল। আমার কাছেও কয়েকটি থ্রেট এসছে। আমি একটাই কথা বলতে চাই যে এটা ওই পশ্চিমবাংলা নেই যেখানে জঙ্গিদের আড্ডা হতো। এটা নতুন পশ্চিমবাংলা, যার নেতার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। এখন কোনো জঙ্গি, কোনো আতঙ্কবাদী, কোনো আলগাওবাদীর জন্য পশ্চিমবাংলার মাটিতে কোনো জায়গা নেই। কী কারণে হামলা, আগে জানতে হবে তা। এটা মুখ্যমন্ত্রীর উপর কারো ব্যক্তিগত আক্রোশের ফলে হামলার ছক, না পুরো কোনো একটা শাসক দলের বিপক্ষে একটা অবস্থা সৃষ্টি করার জন্য হামলার ছক, না রাজ্যে একটা এমন পরিস্থিতি সৃষ্টি করা যাতে কোনো সন্ত্রাসমূলক কাজ করতে তাদের সুবিধা হয় তার জন্য হামলার ছক, না শাসক দল পরিবর্তনের জন্য হামলার ছক। কী কারণে হামলার ছক সেটা তদন্ত করে বের করা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রাজ্যে ক্ষমতার হাত বদল হয়েছে, সীমান্ত নিরাপত্তায় অগ্রাধিকার দেওয়া হয়েছে, কাঁটাতারের জন্য বিএসএফ এর হাতে জমি তুলে দিয়েছে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী সরকারের এই তৎপরতার কারণেই কি নাশকতামূলক হামলার আগেই ধরা গেল জৈশ জঙ্গিকে? এড়ানো গেল বড়সড় বিপদ। নিউজ টাইম। বীরভূমের প্রাথর সম্রাট টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টুলুর বারবারন্ত নিয়ে কার্যত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন। সেই সঙ্গে রমরমার পেছনে বাকি জড়িতদের খুঁজে বার করার কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন বর্তমান মুখ্যমন্ত্রী। বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডলের পাহাড় প্রমাণ সম্পত্তি নিয়ে শুক্রবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্পত্তির বিবরণ দিয়ে তিনি বলেছেন, এখনো পর্যন্ত টুলুর একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থেকে 93 কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। এছাড়া 268 গ্রাম সোনা, 400 গ্রাম রূপো ও 63 গ্রাম প্ল্যাটিনাম উদ্ধারের কথা জানিয়েছেন। অভিযুক্তের বাড়ি থেকে টাকা গোনার মেশিন, কম্পিউটার, সিপিইউ সহ একাধিক জিনিসের হদিশ মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে 300 বিঘা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও আপনার 83টা ট্রাক আর ড্রাম পাস 83 সেটাকেও সিজার লিস্টে নেওয়া হয়েছে। এর বাইরে আমরা 21টা প্রপার্টি পেয়েছি, সেটা আন্ডার প্রসেস রয়েছে প্রপার্টি। এই প্রপার্টি লিস্টের মধ্যে আপনার রয়েছে 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাসার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। পাথর সম্রাটের সম্পত্তির খতিয়ান দেওয়ার পাশাপাশি নিশানা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। শুভেন্দুর মতে কারি সম্পত্তি একদিনে সম্ভব নয়, এর পিছনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নেপথ্য যোগ ছিল বলে অভিযোগ তার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট, যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না, ইটস অনেক দিনের এটা। সরকারের কর ফাঁকি দিয়ে এই বিপুল সম্পত্তি করেছে টুলু মণ্ডলরা। জমানা পাল্টানোর পর 1 মাসেই সরকারের রাজস্ব আদায় অনেক বেড়ে গেছে, তার হিসেবেও দিয়েছেন মুখ্যমন্ত্রী। লাস্ট গভর্নমেন্টের সময় যেখানে পাথর থেকে বছরে 60 থেকে 80 কোটি টাকা রেভিনিউ আসতো, সেখানে 11 মে থেকে 11 জুন, মানে আমি 9 মে চার্জ নিয়েছি, অফিস করেছি 11 মে 2026 ফার্স্ট অফিস। এই 1 মাসে আমরা 83 করোড় রুপিস ফ্রম স্টোন, ওই একটা জায়গায় একটা জেলা থেকে আমরা পেয়েছি, যেটা এখন 100 করোড়ের কাছাকাছি চলে গেছে। এবং আমি সব জায়গায় বলছিলাম 100 কোটি গভর্নমেন্টের ঘরে জমা হতো, 1100 কোটি টাকা সাইফল মতো বেরিয়ে যেত। এদিকে টুলু মণ্ডলের আরেক আত্মীয় তথা পাথর ব্যবসায়ী মোরতাজার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযান চালানো হয়েছে টুলুর ম্যানেজার খোদা বক্সের সেকেন্ডা গ্রামের বাড়িতেও। তবে এই ঘটনায় আর যারা জড়িত তাদের রেয়াত নয় বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে পালাবদলের পর সব্যসাচী দত্ত সহ একাধিক তৃণমূল নেতার পাহাড় প্রমাণ সম্পত্তির হদিশ মিলেছে। টুলুর ক্ষেত্রেও তৃণমূল যোগ স্পষ্ট হলে কালীঘাটের ওপর চাপ বাড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল। নিউজ টাইম। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লজ্জা মুক্তি। প্রায় 2 দশক পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন। তিলোত্তমায় ফিরে আবেগে ভাসলেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। কলকাতায় ফিরে ভালো লাগছে বলে জানালেন। দীর্ঘ 19 বছর তসলিমার কলকাতা প্রত্যাবর্তনের পেছনে শুভেন্দু অধিকারী সরকারকে কৃতিত্ব দিয়েছে সেকুলার মিশন। তসলিমা নাসরিনের দ্বিখণ্ডিত উপন্যাসকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কলকাতা। পরিস্থিতি এতটাই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল যে বাধ্য হয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সরকার বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বাধ্য করে।
2011 সালে পরিবর্তনের সরকার ক্ষমতায় আসার পরেও লেখিকার ওপর নিষেধাজ্ঞা বজায় ছিল। 2026 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সম্প্রতি সেকুলার মিশন নামে একটি সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র সদনে একটি অনুষ্ঠানে তসলিমাকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়। তাতে সাড়া দিয়ে প্রায় 19 বছর পর শুক্রবার কলকাতায় পা রাখলেন দ্বিখণ্ডিত উপন্যাসের লেখিকা। পরনে ছিল লাল পাড়ের সাদা শাড়ি, চোখে ছিল চশমা। শঙ্খ উলুধ্বনিতে বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানানো হয়। দীর্ঘদিন পরে তিলোত্তমায় ফিরতে পেরে উচ্ছ্বসিত তসলিমা। আসতে পেরে তার যে ভালো লাগছে তা জানাতে ভোলেননি লেখিকা। খুবই ভালো লাগছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। কি করে তসলিমার কলকাতায় প্রত্যাবর্তন সম্ভব হলো? বিমানবন্দরে এই নিয়ে মুখ খোলা হয়েছে সেকুলার মিশন সংস্থার পক্ষ থেকে। এই জন্যে শুভেন্দু অধিকারীর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সংস্থা। সেই সঙ্গে তসলিমার পাশে সংস্থা আছে বলে দিয়েছে বার্তা। 2007 সালে দিল্লিতে যেভাবে কলকাতা ছাড়তে হয়েছিল, সে সময় আমরা অত্যন্ত বেদনাহত চিত্তে দিদিকে আমরা ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমরা প্রতিবাদ করেছিলাম, কিন্তু দীর্ঘ 20 বছর, প্রায় 20 বছর পর আমরা আমাদের প্রিয় লেখিকাকে সসম্মানে কলকাতায় ফিরিয়ে আনতে পেরেছি। সুতরাং আজকের দিনটা খুবই আনন্দের দিন। আমরা এই মুক্ত পশ্চিমবঙ্গে, যে মুক্ত পশ্চিমবঙ্গে অর্থাৎ আমরা যে একটা মুক্ত চিন্তা আবহাওয়া পেয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, তিনি আমাদের স্পেসটা দিয়েছেন যে আমরা লেখিকাকে আনতে পেরেছি। তিনি স্বীকৃতি ব্যবস্থা করেছেন এবং আমার সাহায্য করেছেন। 1 আগস্ট শনিবার রবীন্দ্র সদনে মৌলবাদ বিরোধী কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে যোগ দেবেন তসলিমা নাসরিন। সেকুলার মিশন আয়োজিত অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সেই মঞ্চ থেকে দ্বিখণ্ডিত লেখিকা কি বার্তা দেন, এখন সেদিকেই নজর সকলের। নিউজ টাইম।